মৃগাঙ্কবাবু তার সহকর্মী সলিল বসাকের কাছ থেকে প্রথম জানতে পারলেন যে বাঁদর থেকে মানুষের উদ্ভব হয়েছে। এ খবর আজকের দিনে শিক্ষিত লোক মাত্রই জানে, কিন্তু ঘটনাচক্রে খবরটা মৃগাঙ্কবাবুর গোচরে কোনোদিনই আসেনি। আসলে তার জ্ঞানের পরিধিটা নেহাতি সংকীর্ণ। স্কুলে মাঝারি মাপের ছাত্র ছিলেন, পাঠ্যপুস্তকের বাইরে কোনো বইই পড়তেন না। পরেও বই পড়ার অভ্যাসটা একেবারেই হয়নি। বলেন কি মশাই, তাজ্জব ব্যাপার, বাঁদর থেকে মানুষ হয়েছে? মৃগাঙ্কবাবু চরম বিস্ময় প্রকাশ করলেন। ঠিক তাই, বললেন সলিলবাবু। লক্ষ লক্ষ বছর আগে মানুষ ছিল এক শ্রেণীর চতুষ্পদ বাঁদর। বাঁদর জাতটা অবশ্যই এখনো আছে, কিন্তু যে শ্রেণীর বাঁদর থেকে মানুষের উদ্ভব হয়েছে সেই শ্রেণী এখন লোপ পেয়ে গেছে। মৃগাঙ্কবাবু এবং সলিলবাবু দুজনেই হার্ডিঞ্জ ইন্ডিয়া কোম্পানিতে কেরানিগিরি করেন। মৃগাঙ্কবাবু 22 বছর হলো কাজ করছেন, আর সলিলবাবু 15। দুজনে পাশাপাশি টেবিলে বসেন, তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। না হলে মৃগাঙ্কবাবু মোটেই মিশুকে লোক নন। বাঁদর থেকে মানুষ হবার খবরটা মৃগাঙ্কবাবুর মনে গভীরভাবে রেখাপাত করল। তিনি কলেজ স্ট্রিটে বইয়ের দোকান ঘেঁটে একটা বিবর্তনের বই জোগাড় করে ফেললেন। সলিল ভুল বলেনি। ছাপার অক্ষরে তথ্যটা দেখে মৃগাঙ্কবাবু আর সেটা উড়িয়ে দিতে পারলেন না। আশ্চর্য, বাঁদর থেকে মানুষের আসতে এত লক্ষ বছর লেগেছে। আদিম অবস্থাটা এবং পরিবর্তনের ব্যাপারটা এখনও কিছুটা অন্ধকারে রয়েছে, তবে এ ব্যাপারে প্রাণীবিজ্ঞান গবেষণা চালিয়ে যাচ্ছে। মানুষ ও বাঁদর এই দুইয়ের মাঝামাঝি অবস্থাকে বলা হয় মিসিং লিঙ্ক। এ খবরও মৃগাঙ্কবাবু জানলেন, কিন্তু এতেই মৃগাঙ্কবাবুর আশ মিটল না। তিনি প্রথমে জাদুঘর গেলেন আদিম মানুষের মূর্তি আর তার হাড়গোড় দেখে বুঝলেন যে আদিম দ্বিপদ মানুষের চেহারার সঙ্গে বাঁদরের চেহারার বিশেষ মিল ছিল। তারপর মৃগাঙ্কবাবু গেলেন চিড়িয়াখানায়। সেখানে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন। এক হলো ল্যাজ বিশিষ্ট মাঙ্কি, আর আরেক হলো ল্যাজবিহীন এপ। এর মধ্যেও নানা রকম শ্রেণী। দিশি বাঁদর আর হনুমানের বাইরেও রয়েছে আফ্রিকার গরিলা, শিম্পাঞ্জি, বেবুন ইত্যাদি। আর তাছাড়া আছে সুমাত্রার ওরাং ওটাং বা বন মানুষ। এই যে মানুষ কথাটা জুড়ে দেওয়া হয়েছে, এটা মৃগাঙ্কবাবুর কাছে খুব অর্থপূর্ণ বলে মনে হলো। তার আরও মনে হলো যে সব রকম বাঁদরের মধ্যে আফ্রিকার শিম্পাঞ্জির সঙ্গেই মানুষের সবচেয়ে বেশি মিল। শুধু তাই নয়, একটা বিশেষ শিম্পাঞ্জি তো মৃগাঙ্কবাবুর সম্পর্কে বিশেষ কৌতূহলী বলে মনে হলো। বারবার তার দিকে চাওয়া, এগিয়ে এসে খাঁচার শিক ধরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে মুখভঙ্গি করা, এমনকি দাঁত বার করে হাসা পর্যন্ত। মৃগাঙ্কবাবুর মনে হচ্ছিল যেন জানোয়ারটিকে তিনি অনেক দিন থেকেই চেনেন। চিড়িয়াখানায় ঘণ্টাখানেক কাটিয়ে বাড়ি ফেরার পথে মৃগাঙ্কবাবুর হঠাৎ কালু মামার কথা মনে পড়ে গেল। মৃগাঙ্কবাবুর যখন বয়স 25, তখন কালু মামা একবার কিছুদিনের জন্য তাদের বাড়িতে এসেছিলেন। তখন তিনি মৃগাঙ্কবাবুকে মাঝে মাঝে মর্কট বলে সম্বোধন করতেন। এই মর্কট, এই মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে দে তো। মৃগাঙ্কবাবু একদিন না জিজ্ঞাসা করে পারেননি, আচ্ছা কালু মামা, তুমি আমায় মর্কট বলো কেন? কালু মামার উত্তর দিতে সময় লাগেনি। তোর চেহারাটা মর্কটের মতো, তাই
আয়নায় নিজের মুখ দেখেও বুঝতে পারিস না? কপাল ছোট, কুটকুটে চোখ, নাক আর ঠোঁটের মাঝখানে এত বড় ফাঁক। মর্কট বলবো না তো কি বলবো তোকে? তোর হাতের আংটিটায় যে এম লেখাটা আছে না, সেটা আসলে মৃগাঙ্ক নয়, মর্কট, মানে মাংকি। তোরা চাকরি বাকরি খুঁজতে হবে না, ওই চিড়িয়াখানার খাঁচায় তোর জন্য ভ্যাকেন্সি রয়েছে সব সময়, চলেই আসে সময় মতো। মৃগাঙ্কবাবু অবশ্য এরপরে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো করে দেখেছিলেন। কালু মামা খুব ভুল বলেননি, একটা বাদুড়ে ভাব আছে বটে তার চেহারায়। তখন মনে পড়ল স্কুলেও মহেশ স্যার তাকে এবার তোর বাঁদরামি থামা এই জাতীয় কথা বলে ধমক দিতেন। তখন মৃগাঙ্কবাবুর বয়স 12 কি 13। নিজের চেহারা যে বাঁদরের মতো হতে পারে এ খেয়াল তার তখন হয়নি। শুধু মুখে নয়, পিঠেও একটা কুঁজো ভাব, তার সারা শরীরে লোমের আধিক্য, এই দুটো তাকে কিছুটা বাঁদরের কাছাকাছি এনে দেয়। সলিলের কথাটা তার আবার মনে পড়ল। সুদূর অতীতে যে বানর থেকে মানুষের উদ্ভব হয় তার কিছুটা ছাপ এখনও মৃগাঙ্কবাবুর চেহারায় রয়ে গেছে। চিন্তাটা তাকে বিব্রত করতে লাগলো। আপিসে টাইপ করতে করতে মনে হয়, আমার মধ্যে বিবর্তন পুরো হয়নি, আমার মধ্যে খানিকটা বাঁদর এখনো রয়ে গেছে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, বাঁদর কি অফিসের ডেস্কে বসে টাইপ করতে পারে নাকি? তার চেহারার সঙ্গে বাঁদরের যেটুকু সাদৃশ্য সেটা সম্পূর্ণ আকস্মিক। সেরকম তো অনেক লোকের চেহারার সঙ্গেই জানোয়ারের মিল আছে। এই যেমন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সুরেশবাবুর মুখের সাথে তো ছুঁচোর আশ্চর্য সাদৃশ্য। মৃগাঙ্কবাবু 16 আনাই মানুষ, এ নিয়ে সন্দেহ প্রকাশ করার মতো কোনো কারণই থাকতে পারে না। এরই মধ্যে একদিন মৃগাঙ্কবাবুর খেয়াল হলো যে তিনি কলা আর চিনে বাদামের বিশেষ ভক্ত। আপিস থেকে ফেরার পথে রোজই দুটোর মধ্যে একটা কিনে বাড়ি ফেরেন, আর এই দুটোই হলো বাঁদরেরও প্রিয় খাদ্য। এই বাঁদর, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? ছেলেবেলার এই ছড়াটা তার মাথায় ঘুরতে লাগলো। এই মিলটাও কি আকস্মিক? নিশ্চয়ই তাই। কলা তো অনেকেই খায়, আর চিনে বাদামও খায়। মৃগাঙ্কবাবু চিন্তাটা জোর করে মন থেকে দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন না কেন, মৃগাঙ্কবাবুর চিন্তাটা কিছুতেই যেতে চায় না। বাঁদর থেকে মানুষ, বাঁদর থেকে মানুষ, আমি কি তাহলে পুরোপুরি মানুষ হইনি? আমার মধ্যে কি এই বাঁদরত্ব খানিকটা রয়ে গেছে? টাইপিংয়ে ভুল হতে লাগলো, আর এবার মেজো সাহেবের কাছ থেকে ডাক পড়ল। বলছি, আপনি কি শুরু করেছেন বলুন তো? মেজো সাহেব জিজ্ঞেস করলেন। আগে তো আপনার টাইপিংয়ে এত ভুল থাকতো না, আজকাল কি হচ্ছে কি এগুলো? মৃগাঙ্কবাবু কি আর বলবেন, বললেন, আসলে স্যার, শরীরটা কদিন একটু খারাপ হয়েছিল তো। আরে তাহলে ডাক্তার দেখান না, আপিসে তো ডাক্তার রয়েছে, ডক্টর গুপ্তকে বলুন। না স্যার, তার তার দরকার হবে না। আর 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 ভুল ভুল হবে না, আমি 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 কথা দিচ্ছি। আমার আমার ত্রুটি মাফ করবেন স্যার। মেজো সাহেব মৃগাঙ্কবাবুর কথা মেনে নিলেন, কিন্তু মৃগাঙ্কবাবু নিজের মনে শান্তি পেলেন না। তিনি ডক্টর গুপ্তের শরণাপন্ন হলেন। বললেন, আমায় একটা ওষুধ দিন তো, যাতে আমার এই অন্যমনস্কতা ব্যাপারটা কিছুটা কমে। কাজে বড় অসুবিধা হচ্ছে। ডক্টর গুপ্ত মৃগাঙ্কবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এই আপনার চেহারাটাও তো ভালো লাগছে না, ওজন তো মনে হচ্ছে কমেছে,
আর চোখের তলায় কালিও পড়েছে। শুধু ওষুধে কাজ হবে না, আপনার ছুটি পাওনা আছে তো? তা আছে, আমি গত 2 বছর ছুটি নিইনি। তাহলে দিন সাতেকের ছুটি অ্যাপ্লাই করে দিন, আর কোথাও একটু ঘুরে আসুন। আপনার চেঞ্জের দরকার। আমি অবশ্য একটা ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু শুধু ওষুধে কিন্তু কাজ হবে না, বুঝলেন? মৃগাঙ্কবাবু 10 দিনের ছুটি নিলেন। কোথায় যাওয়া যায়? কাশিতে তার এক খুড়তুতো ভাই থাকেন। 64 ঘাটের উপরেই বাড়ি। 24 ঘন্টা গঙ্গার হাওয়ায় উপকার হওয়ার সম্ভাবনা আছে। ভাই মৃগাঙ্কবাবুকে অনেকবার যেতে লিখেছেন, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। মৃগাঙ্কবাবু কাশি যাওয়ার কথাই স্থির করলেন। কাশিতে যে চতুর্দিকে এত বাঁদর, সেটা মৃগাঙ্কবাবুর খেয়াল ছিল না। রাস্তাঘাটে, বাড়ির ছাদে, গাছের ডালে, মন্দিরের গায়ে সর্বত্র বাঁদর। ভাই নীলরতনকে বলাতে তিনি বললেন, আরে এখানে কি বাঁদর দেখছো? চলো তোমাকে দুর্গাবাড়ি দেখিয়ে আনি। বাঁদর কাকে বলে ওখানে গেলেই বুঝতে পারবে। ভাইয়ের সঙ্গে দুর্গাবাড়িতে গিয়ে মৃগাঙ্কবাবুর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ফটক দিয়ে চত্বরে ঢুকতেই প্রায় 50-60টা বাঁদর এদিক ওদিক দিয়ে ছুটে এসে মৃগাঙ্কবাবুকে ঘিরে ধরল। তাদের কিচিরমিচির শব্দে কান পাতা যায় না। দাঁড়াও, চিনে বাদাম কিনে আনি, বললেন নীলরতন। আশ্চর্য এই যে বাঁদরের মধ্যে পড়েও মৃগাঙ্কবাবুর কোনো অস্বস্তি লাগছিল না। এসব বাঁদর যেন সকলেই তার খুব চেনা। অনেকদিন পরে বহু আপনজনদের মধ্যে এসে পড়েছেন তিনি। তার ঠিক এই রকমই মনে হচ্ছিল। মৃগাঙ্কবাবু দুর্গাবাড়িতে গিয়েছিলেন কাশি আসার 3 দিন পরে। 5ম দিন তিনি প্রথম অনুভব করলেন যে তিনি কথা বলার সময় খেই হারিয়ে ফেলছেন। তাকে বারবার ইয়ে বলতে হচ্ছে। অতি সহজ সাধারণ বাংলা কথাও তিনি ভুলে যাচ্ছেন। নীলরতন শুধু বলেছেন, এই মৃগাঙ্কদা, আজ দশাশ্বমেধের ঘাটে ভালো কীর্তন আছে, আমি অফিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব। নীলরতন একটা ব্যাংকে চাকরি করেন। মৃগাঙ্কবাবুর কানে কীর্তন কথাটাও যেন কেমন অচেনা মনে হলো। বললেন, কোথায় যাওয়ার কথা বলছিস? দশাশ্বমেধ ঘাট যাবে? ইয়ে মানে দশাশ্বমেধ ঘাট কেন? সেখানে কি আছে? বললাম যে আজ সন্ধ্যায় ভালো কীর্তন আছে, তোমার খুব ভালো লাগবে। আরে তুমি তো কীর্তনের খুব ভক্ত ছিলে। ও, কীর্তন? ইয়ে মানে যারা যারা কীর্তন করবে তারা মানুষ তো? এ আবার কি কথা মৃগাঙ্কদা? মানুষ ছাড়া কি বাঁদরে কীর্তন করবে নাকি? ইয়ে মানে না, মানুষ মানুষ তো মানে এককালে এককালে বাঁদরই ছিল বল, তাই না? যা, তুমি বড় আজে বাজে বকছো মৃগাঙ্কদা। এই ধরনের রসিকতা কিন্তু ভালো লাগে না। আমি চলি অফিসে, 5:30টায় এসে তোমাকে নিয়ে যাব। সন্ধ্যায় নীলরতনের সঙ্গে কীর্তন শুনতে গিয়ে মৃগাঙ্কবাবু একটা আশ্চর্য জিনিস অনুভব করলেন। তার বারবার মনে হতে লাগলো যেন বাঁদরের দলই খোল করতাল বাজিয়ে গান গাইছে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। কীর্তন থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নীলরতন বললেন যে তাকে একবার মাধববাবুর কাছে যেতে হবে, ওই বাঙালি টোলায়। আধ ঘন্টার মধ্যেই ঘুরে আসছে মৃগাঙ্কদা, তুমি একটু বসো। আমার ওই হোমিওপ্যাথিক ওষুধটা ফুরিয়ে গেছে। উনি ডাক্তার তো, নিজেই ওষুধ বানিয়ে দেন। নীলরতন চলে যাবার পর মৃগাঙ্কবাবু বুঝতে পারলেন যে তার একবার বাঁদরের মতন হেঁটে দেখতে ইচ্ছা করছে। খাটের পাশের মেঝের ওপর উপুর হয়ে সামনের হাত দুটোকে পায়ের মতো ব্যবহার করে মৃগাঙ্কবাবু ঘরের মধ্যে কয়েকটা চক্কর মারলেন। 12 চক্কর মারার পর ঘরের
দরজার দিকে চোখ পড়তেই দেখলেন নীলরতনের চাকর রামলাল চোখ ছানা বড়া করে মুখ হাঁ করে চৌকাঠের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। মৃগাঙ্কবাবু দাঁড়িয়ে পড়লেন। তারপর রামলালের দিকে চেয়ে বললেন, ইয়ে মানে অত অত অবাক হয়ে দেখার কি আছে? কাশিতে কাশিতে থাকো, বাঁদর দেখনি কোনো দিন? বাঁদর দেখনি? রামলাল কিছু না বলে ঘরে ঢুকে বিছানা করতে লাগলো। মৃগাঙ্কবাবু যে কদিন ছিলেন কাশিতে সে কদিন প্রায় আর কথাই বলেননি। নীলরতন একবার বললেন, এই কি হলো মৃগাঙ্কদা, তুমি অমন চুপ মেরে গেলে কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? মৃগাঙ্কবাবু বললেন, শরীর ইয়ে মানে না না, শরীর তো ঠিকই আছে। মানে আসলে ইয়ে ওই বাঁদর থেকে মানুষ যেমন হয় তেমনি মানুষ থেকেও তো বাঁদর মানে মানে বিবর্তনের উল্টোটা আর কি। নীলরতন বেশ অবাক হয়ে গেলেন, যদিও খুলে কিছু বললেন না। মৃগাঙ্কদার মাথাটা ঠিক আছে তো? একবার মাধব ডাক্তারকে দেখালে হতো না? দুদিন পরে মৃগাঙ্কবাবু কলকাতায় ফিরে এলেন। হাতে সুটকেস নিয়ে হাজরা লেনে তার বাড়িতে ঢুকতেই সামনে চাকর দাশরথী পড়ল। পুরনো চাকর একগাল হেসে বলল, এই আপনি ফিরেছেন বাবু, সব মঙ্গল তো? মৃগাঙ্কবাবু বললেন। দাশরথী হো হো করে হেসে বলল, কাশিতে খুব বাঁদর না বাবু? আমি একবার গেছিলাম ছেলেবেলায়। মৃগাঙ্কবাবু আবারও বললেন, এই ঘটনার 4 দিন পরে কলকাতার সব খবরের কাগজেই একটা খবর বেরোলো। চিড়িয়াখানার একজন কর্মচারী গতকাল ভোরে শিম্পাঞ্জির খাঁচার সামনে মাটিতে একটা বাঁদর শ্রেণীর জীবকে পড়ে থাকতে দেখে। জানোয়ারটা ঘুমোচ্ছিল, বোধহয় মাঝরাত্রিরে পাঁচিল টপকে ঢুকেছে। চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, এই শ্রেণীর বাঁদর আগে কখনো দেখা যায়নি। ঘোড়া ও গাধার সংমিশ্রণে যেমন নতুন জানোয়ার খচ্চরের সৃষ্টি হয়, এও হয়তো সেই কোনো 2 শ্রেণীর বাঁদরের সংমিশ্রণে সৃষ্ট একটি নতুন প্রাণী। প্রাণীটি বেঁচে আছে এবং বাঁদরের মতোই হুপ হাপ কিচিরমিচির শব্দ করছে। সবচেয়ে আশ্চর্য এই যে বাঁদরটির বাঁ হাতের অনামিকায় একটা আংটি পরানো, তাতে নীলের ওপর সাদা দিয়ে মিনে করে লেখা ইংরেজি অক্ষর M।